সবাইকে নমস্কার। আমি স্টেট ইলেকশনের কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্স মূলত আমাদের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংক্রান্ত। আপনারা জানেন গত বছরের 17ই মে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যাতে যথাসময়ে ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন সংগঠিত করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোভিড ভাইরাসের অতিমারিতে আমাদের সারা দেশ এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের সমস্ত স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণভাবে ব্যাহত হয়, আপনারা সেটা জানেন। এবং এই ব্যাহত হওয়ার ফলে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন যথাসময়ে করতে পারি না। যেহেতু নির্বাচন হয় নাই, যথাসময়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল ডিসলভ হয়ে গেছে এবং জেলা পরিষদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্য ত্রিপুরার মাননীয় রাজ্যপাল মহোদয় জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন এবং দৈনন্দিন কাজকর্ম এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য একজন প্রশাসক নিয়োগ করেন। প্রশাসকই এখনো ডিস্ট্রিক্ট কাউন্সিলে আছেন। আমরা ইন দ্য মিন টাইম দেখেছি যে আমাদের রাজ্যে কোভিড সংক্রমণের যে প্রকোপ সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তীব্রতা অনেক কম হয়ে গেছে এবং তীব্রতা কমার সাথে সাথে আমরা আবারও নতুনভাবে প্রস্তুতি নিই যাতে খুব সহসাই ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন সংগঠিত করা যায়। আমাদের স্টেট মেশিনারিজ এবং প্রশাসন, নির্বাচন কমিশন এখন আমরা প্রস্তুত যে আমরা জেলা পরিষদ নির্বাচন করতে পারি এবং এর জন্য যে বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা মূলত আমাদের যারা কোভিড ওয়ারিয়ার্স, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ওনাদেরকে আমরা কমিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ওনাদের প্রচেষ্টা, রাজ্য প্রশাসনের তৎপরতা এবং জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং আপনাদেরও বিরাট একটা অবদান অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে, এই সবগুলো মিলে আমাদের রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সম্পূর্ণ যায়নি, কিন্তু কমে গেছে। আজকের দিনে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী মাত্র 39 জন অ্যাক্টিভ কোভিড পেশেন্ট আমাদের রাজ্যে আছে। তাই আমরা আজকে জেলা পরিষদের নির্বাচনের নির্ঘণ্ট আমরা আজ ঘোষণা করব। এই ঘোষণার পূর্বে আমরা কমিশনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করেছি এই নির্বাচন করার জন্য, সেই সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলছি। আপনারা হয়তো জানেন যে আমাদের জেলা পরিষদের টোটাল যে নির্বাচন ক্ষেত্র, এটা হচ্ছে সংখ্যা হচ্ছে 28টি। 28টি নির্বাচন ক্ষেত্রের মধ্যে 25টি নির্বাচন ক্ষেত্র হচ্ছে আমাদের তপশিলি উপজাতি সংরক্ষিত এবং বাকি যে 3টি সেগুলি অসংরক্ষিত নির্বাচন ক্ষেত্র। যে 3টি অসংরক্ষিত নির্বাচন ক্ষেত্র সেগুলো হচ্ছে 2 নম্বর মাছমারা,
3 নম্বর দরদা কাঞ্চনপুর, 6 নম্বর মনু ছেলেংটা কনস্টিটুয়েন্সি। আমরা সুষ্ঠুভাবে যাতে এই নির্বাচন করা যায় সে কারণে সমস্ত জেলা শাসকদেরকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসাবে নিয়োগ করেছি এবং জেলা শাসকরা আমাদের কমিশনের সমস্ত নির্দেশাবলী পালন করবেন এবং জেলার মধ্যে যে নির্বাচনী ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো যাতে আমাদের রিটার্নিং অফিসাররা সঠিকভাবে কাজ করেন, ওনাদেরকে সাহায্য করা এবং সমস্ত ধরনের সাপোর্ট দেওয়া, এটার কাজ ওনারা করবেন, সুপারভিশন করবেন, মনিটরিং করবেন। আমাদের যে 23টি সাব ডিভিশন, তার মধ্যে প্রায় সবগুলো সাব ডিভিশনে আমাদের এডিসি এরিয়া রয়েছে। একমাত্র সদর সাব ডিভিশন যেখানে আমাদের কোনো এডিসি এরিয়া নেই, বাকি প্রায় সবগুলোতে আমাদের কিছু না কিছু এডিসি এরিয়া রয়ে গেছে। আমরা 16টি সাব ডিভিশনকে আমরা সবচেয়ে যেখানে কনস্টিটিউয়েন্সিগুলি বিরাট এলাকা আছে সেই সাব ডিভিশনের যারা মহকুমা শাসক তাদেরকে আমরা রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ করেছি। টোটাল রিটার্নিং অফিসারের সংখ্যা হচ্ছে 16। আর বাকি যে 60টি সাব ডিভিশন রয়ে গেল সেই 60টি সাব ডিভিশনের মহকুমা শাসক যারা আছেন ওনারাও যে রিটার্নিং অফিসাররা নিয়োগ হয়েছে ওনাদেরকে পুরো নির্বাচনের কাজে ওনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। নির্বাচন পরিচালনায় আপনারা জানেন যে সেক্টর ম্যাজিস্ট্রেট, পুলিশ সেক্টর ম্যাজিস্ট্রেট ওনাদের একটা বড় ভূমিকা থাকে। আইন শৃঙ্খলা থেকে সমস্ত কিছুতে ওনাদের দায়িত্ব থাকে। আমরা কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত সর্বমোট 274 জন সেক্টর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। তার মধ্যে রিজার্ভে থাকবে 64 জন, 210 জন। ওনাদেরকে স্পেসিফিক পুলিং স্টেশন ভাগ করে দেওয়া হয়েছে। হিসেব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা গড়ে 6টার বেশি পুলিং স্টেশন কারো আন্ডারে আমরা দিইনি। 6টা পুলিং স্টেশনকে এক একজন সেক্টর অফিসার পর্যবেক্ষণ করবেন এবং মনিটরিং করবেন। ঠিক সমসংখ্যক পুলিশ সেক্টর অফিসার নিয়োগ করার জন্য আমরা আরক্ষা দপ্তরকে অনুরোধ করেছি। আমাদের ধারণা সে ওনাদের তরফ থেকেও খুব সহসাই সেক্টর ম্যাজিস্ট্রেট, সেক্টর অফিসার, সেক্টর পুলিশ সেক্টর অফিসারের যে নিয়োগ সেটা বেড়ে যাবে। তবে একটা জিনিস আরো, সেটা হচ্ছে যদি আমরা লোকেশন ওয়াইজ ধরি, পুলিং স্টেশন আমাদের তো 1244, আমি পরে আপনাদের ডিটেলস বলছি। 1244টা পুলিং স্টেশন আমাদের, আমরা যদি লোকেশন ভিত্তিক ধরি তাহলে এটা কমে দাঁড়ায় 1060, কারণ অনেকগুলো লোকেশন আছে, বিল্ডিং আছে যেখানে একের অধিক পুলিং স্টেশন রয়েছে। তাহলে 1060 যদি আমরা লোকেশন ধরি তাহলে সেক্টর অফিসারদের অ্যাকচুয়ালি লোকেশন মনিটর করার ব্যাপারটা আরো কমে নিচে চলে আসবে। সেটা আমার ধারণা যে 5-এর কাছাকাছি থাকবে, 6-এর জায়গাতে 5 হয়ে যাবে লোকেশন। পুরো ডিস্ট্রিক্টে যাতে নির্বাচন প্রক্রিয়া ঠিকভাবে সংগঠিত হয় তার জন্য আমরা 17 জন অবজারভার নিয়োগ করেছি। এই 17 জন অবজারভার হচ্ছেন আমাদের রাজ্যের খুব অভিজ্ঞ এবং সিনিয়র অফিসার যারা আছেন ওনাদেরকে নিয়োগ করেছি আমরা। সেখানে আমাদের সিনিয়র সিলেকশন গ্রেডের অফিসার রয়েছেন, ডাইরেক্টর লেভেলের রয়েছেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের বিভিন্ন অফিসার রয়েছেন, আমাদের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার লেভেলের অফিসার। আমরা যদিও গত বছরই আমাদের জেলা পরিষদের যে নির্বাচক তালিকা, যেটা ভোটার লিস্ট,
সেটা আমরা গত বছরে ফাইনাল করেছিলাম, কিন্তু পরবর্তীকালে যেহেতু নির্বাচন পিছিয়ে যায় সেহেতু আবার নতুন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার লিস্ট রিভাইজ করেছে এবং সেটাকে ভিত্তি ধরে আমরা আমাদের যে জেলা পরিষদের ইলেকটোরাল রোল সেটা আমরা নতুন করে করেছি, ফ্রেশ করেছি এবং আমরা এটা আমাদের পুরো সব কনস্টিটিউয়েন্সি 23শে ফেব্রুয়ারি আমরা এই ভোটার লিস্ট পাবলিশ করেছি, যেটা আপনারা প্রেস রিলিজের মাধ্যমে জেনেছেন। এই ভোটার লিস্ট অনুযায়ী আমাদের সর্বমোটের ভোটারের সংখ্যা হচ্ছে 8,65,041। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 4,36,548 এবং মহিলা ভোটার রয়েছেন 4,28,490 আর অন্যান্য আছেন 3 জন। যদি আমরা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ভোটার দেখি তাহলে সবচেয়ে বেশি ভোটারের সংখ্যা রয়েছে আমাদের কাঠালিয়া, মির্জা, রাজাপুর এসটি কনস্টিটিউয়েন্সিতে। সেখানে ভোটারের সংখ্যা 41,147 জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন 18 টাকার জেলা জম্পুই জেলা এসটি কনস্টিটিউয়েন্সি, সেখানে 19,858 জন ভোটার রয়েছে। যেহেতু আমাদের 8,65,000 উপরে ভোটার রয়েছেন, আমরা ভোট গ্রহণ কেন্দ্র নির্ধারিত করেছি। আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে মোটামুটি 1200 ভোটার নিয়ে একটা পোলিং স্টেশন করা হতো, কিন্তু এবার যেহেতু আমরা কোভিড গাইডলাইন আমরা ইস্যু করেছি, তো সেই গাইডলাইন অনুযায়ী আমরা ভোটারের সংখ্যাটাকে কম রেখেছি, যাতে যখন যারা নির্বাচনী কাজে যাবেন ওনাদের যাতে কোনো অসুবিধা না হয়, ভোটারদের যাতে কোনো অসুবিধা না হয়। এটা মাথায় রেখে আমরা ভোটারের সংখ্যার লিমিটেশন করেছি যে 1000-এর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করা হবে যতটুকু সম্ভব, এবং তা করাতে আমাদের পোলিং স্টেশনের সংখ্যা বাড়াতে হয়েছে। যেখানে আমাদের 2015-তে আমার মনে হয় 1060টা ছিল পোলিং স্টেশন, 1060টি পোলিং স্টেশন, 1071টি পোলিং স্টেশন ছিল 2015-তে। সেখানে এবার বেড়ে আমাদের হয়েছে 1244টি পোলিং স্টেশন। এর একটা ইমপ্লিকেশন রয়ে গেছে। ইমপ্লিকেশনটা হচ্ছে এর জন্য আমাদের ভোট কর্মী বেশি লাগবে, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বেশি করতে হবে, সমস্ত কিছুতে আমাদের একটা বড় ব্যয় হবে, বড় অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে হবে। এবং সেক্টর অফিসাররা যদি পোলিং স্টেশনগুলো আরো না বাড়তো তাহলে হয়তো আরো বেশি মনিটর করতে পারতেন, কম সংখ্যক পোলিং স্টেশন মনিটর করতে পারতেন। তো এগুলো আমাদের ইম্প্যাক্টটা কিছুটা হবে, এগুলো মাথায় রেখে আমরা আমাদের প্রস্তুতি করেছি। তো এই 1244টা পোলিং স্টেশনের মধ্যে সবচেয়ে আমাদের কম ভোটার হচ্ছে, সেটাও টাকার জেলা জম্পুই জেলা এসটি কনস্টিটিউয়েন্সিতে রয়েছে মাত্র 27 ভোট, মানে 27 জন ভোটার রয়েছেন সেখানে। 27 জন ভোটার রয়েছে ওয়েস্ট, সরি না আমি ভুল বলেছি আপনাদেরকে, এটা হচ্ছে 47 জন ভোটার, যেটা হালাইছড়ি টি স্টেট এসবি স্কুলে রয়েছে, এবং এটা হচ্ছে দামছড়া কচিছড়া এসটি কনস্টিটিউয়েন্সিতে। বাকি যে পোলিং স্টেশনগুলো সেখানে সবগুলোতেই গাড়ি চলাচল করে। ছটা পোলিং স্টেশন আছে আমাদের কাঞ্চনপুরে, সেগুলোতে আমাদের সমস্যা হচ্ছে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে হয়তো 3 থেকে 4 কিলোমিটার, মিনিমাম 1 কিলোমিটার হয়তো অনফুট যেতে হতে পারে। কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের সবগুলোতেই এখন গাড়ি চলাচল করবে। কাউন্টিং হল আমরা নির্ধারিত করেছি সমস্ত রিটার্নিং অফিসারদের হেডকোয়ার্টার অর্থাৎ সাব ডিভিশনাল হেডকোয়ার্টারগুলোতে, অর্থাৎ 16টা সাব ডিভিশনের হেডকোয়ার্টার।
এই নির্বাচনে আমরা ইভিএম ইউজ করব এবং যে প্রয়োজনীয় ইভিএম সেটা আমরা অ্যারেঞ্জ করেছি এবং ইভিএমগুলোর যে ফার্স্ট লেভেল চেকিং সেটা চলছে এবং খুব সহসা ইভিএমগুলো আমরা ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে রিটার্নিং অফিসারদের স্ট্রং রুম সেখানে আমরা স্থানান্তরিত করব। আমরা হেলথ ডিপার্টমেন্টের, রাজস্ব দপ্তরের এবং অন্যান্য যারা কোভিড ভাইরাসের যুদ্ধের সঙ্গে জড়িত ওনাদের থেকে ইনপুটস নিয়ে আমাদের কোভিড গাইডলাইন আমরা স্টেটের ইস্যু করেছি। যে গাইডলাইনটা আমাদের যে লোকাল বডিজ যে ইলেকশন হয় সেটাতে এটা প্রযোজ্য হবে এবং আমরা সবাইকে অনুরোধ করেছি যে এই গাইডলাইন যেন সবাই ফলো করে। যেহেতু সুশৃঙ্খলভাবে এবং অবাধ এবং শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন করার উদ্দেশ্য, আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স, রিটার্নিং অফিসার্স, আরক্ষা দপ্তর আমরা সবার সঙ্গে মিটিংয়ে বসেছি এবং আমরা আমাদের প্রস্তুতি আমরা খতিয়ে দেখেছি, পর্যালোচনা করেছি। আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা আরক্ষা দপ্তর, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ওনাদের সঙ্গে বসে কীভাবে আমরা শান্তিপূর্ণভাবে এবং ফ্রি ফেয়ারভাবে ইলেকশনটা সংগঠিত করতে পারি তার জন্য আমরা যে ব্যবস্থাপনা নেওয়া দরকার তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল যারা আমাদের রাজ্যে রয়েছেন, স্বীকৃত রাজনৈতিক দল, রিকগনাইজ ন্যাশনাল পার্টি এবং রিকগনাইজ স্টেট পার্টি, তাদের সঙ্গে আমরা মিলিত হয়েছি। আমরা ওনাদের অ্যাডভাইস এবং সাজেশনও জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। ওনারা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। ওনারা আমাদেরকে এই কমিটমেন্ট দিয়েছেন যে এই নির্বাচনে ওনারা সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। ওনাদের যে ইনপুটস ছিল, ওনাদের যে অ্যাডভাইস ছিল সেই সম্পর্কে আমরা দেখেছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ভিডিওগ্রাফি করা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস আমাদের ইলেকশনে। যে মেজর ইভেন্টগুলো হয়, গুরুত্বপূর্ণ যে ইভেন্টসগুলো হবে সেগুলোকে আমরা ভিডিওগ্রাফি করব। যেমন এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের চেকিং হচ্ছে, তো সেটার ভিডিওগ্রাফি, আমাদের সে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোকে কমিশনিং করা সেটাও ভিডিওগ্রাফি হবে। নমিনেশন পেপার যে ক্যান্ডিডেটরা জমা দেবে সেটাকে ভিডিওগ্রাফি করা হবে। স্ক্রুটিনি যখন হবে তাও ভিডিওগ্রাফি করা হবে। উইথড্রয়াল অফ ক্যান্ডিডেটস যদি হয় সেটাও আমরা ভিডিওগ্রাফি করব এবং সর্বশেষ কাউন্টিংয়ের সময় আমরা সম্পূর্ণ ভিডিওগ্রাফি করব। এই নির্বাচনে আগের মতোই যাদের নাম ভোটার লিস্টে আছে এবং যাদের কাছে এপিক রয়েছে ওনাদেরকে আইডেন্টিফিকেশন করা হবে এপিক দিয়ে। অর্থাৎ ভোটার লিস্টে নাম আছে, কেউ যদি ভোট গ্রহণ কেন্দ্রে আসেন উনি ওনার এপিক দেখাবেন, ভোটার আই কার্ড দেখাবেন। যদি কোনো কারণে কারো আই কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ডিসলোকেশন হয় তাহলে যাতে ওনার ভোটাধিকার থেকে উনি বঞ্চিত না হন তার জন্য যে অল্টারনেটিভ ডকুমেন্ট যেটা দিয়ে উনি ভোট দিতে পারবেন সেটা আমরা সরাসরি আমরা অর্ডার ইস্যু করে দেব। নমিনেশন যখন হবে, কোভিড গাইডলাইন যেহেতু আছে আমরা কয়েকটা নির্দেশ দিয়েছি। সেটা হচ্ছে প্রথমত নমিনেশন পেপার অনলাইন পাওয়া যাবে। আমাদের যে স্টেট ওয়েবসাইট আছে স্টেট ইলেকশন কমিশনের, সেই ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করা যাবে এবং ডাউনলোড করার পরে প্রিন্ট করে সেটাকে ফর্মটা ফিল আপ করে
পার্সোনালি গিয়ে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। এ হচ্ছে নমিনেশন পেপার। আর যদি কেউ মনে করেন যে না, আমি নমিনেশন পেপার সংগ্রহ করে আমি জমা দেবো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সুবিধার জন্য আমরা এটা ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি, যাতে ক্যান্ডিডেটের ইচ্ছে করে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। একজন ক্যান্ডিডেটের সঙ্গে দুজন লোক মানে ব্যক্তি যেতে পারবেন নমিনেশন জমা দেওয়ার সময়, এবং প্রতি ক্যান্ডিডেট দুটোর বেশি গাড়ি ব্যবহার করতে পারবেন না। দুটো গাড়ি বলতে লাইট ভেহিকেল দুটোর বেশি ওনারা ব্যবহার করতে পারবেন না। এবং নমিনেশন গ্রহণ করা হবে 11টা থেকে 3টে অবধি। লাস্ট আমরা চলে এলাম যে শিডিউলটা কি, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমরা বিভিন্ন ইনপুটস দিয়েছি, যেমন ধরুন বোর্ডের পরীক্ষা, বিভিন্ন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, যেটা আমাদের ভোটে যারা ভোটার আসবেন ওনাদেরকে অসুবিধায় ফেলতে পারে, সেটা ভেবে আমরা নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করেছি। আমাদের কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচির বিজ্ঞপ্তি জারি হবে মার্চ মাসের 4 তারিখ, অর্থাৎ 4 মার্চ 2021। এরপরে মানে সঙ্গে সঙ্গে যারা রিটার্নিং অফিসার আছেন ওনারা পাবলিক নোটিশ ইনভাইটিং নমিনেশন, এই বিজ্ঞপ্তি ওনারা ইস্যু করবেন একই দিন 4 মার্চ 2021। লাস্ট ডেট অফ নমিনেশন থাকবে 12ই মার্চ 2021, এবং নমিনেশন শুরু হবে যেদিন থেকে রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি জারি করবেন, সেদিন থেকে নমিনেশন শুরু হবে, শেষ হবে লাস্ট ডেট 12ই মার্চ 2021। নমিনেশনগুলোর স্ক্রুটিনি হবে 15ই মার্চ 2021। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার থাকবে 17ই মার্চ 2021। যদি ভোট গ্রহণ করতে হয় তাহলে ভোটের দিন হবে 4 এপ্রিল, 4 এপ্রিল 2021। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি। যদি কোনো রিপোর্ট অথবা ফ্রেশ পোলের প্রয়োজন হয় তাহলে সেটা করা হবে 7ই এপ্রিল 2021। ভোট গণনা হবে 8ই এপ্রিল 2021। ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে এবং শেষ হওয়া অবধি সেটা চলবে, এবং 13ই এপ্রিলের মধ্যে আমাদের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া আমরা শেষ করব। এ হচ্ছে আমাদের নির্বাচনের যে শিডিউল। আজকে এই শিডিউল অ্যানাউন্সমেন্টের সাথে সাথে আমাদের স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, এবং এই মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের সমস্ত রাজনৈতিক দল, ক্যান্ডিডেটস, স্টেট গভর্নমেন্ট এবং জেলা পরিষদ প্রশাসন, তাদের সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। কমিশনের পক্ষ থেকে আমরা শিডিউল অ্যানাউন্স করেছি। আমরা রাজ্যের সমস্ত ভোটার, রাজনৈতিক দল যারা ভোটে অংশগ্রহণ করবেন এবং রাজ্যের সমস্ত জনগণের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা আমরা কামনা করি, যাতে আমরা খুব সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, অবাধভাবে এই নির্বাচন আমরা সুসম্পন্ন করতে পারি। সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে বিভিন্ন সময়ে সাহায্য করছেন, এবং আপনাদের
একটা বিরাট কন্ট্রিবিউশন রয়ে গেছে ইলেকশন প্রসেসে। আমি কমিশনের পক্ষ থেকে প্রথমত আপনারা যতটুকু আমাদেরকে সাহায্য করেছেন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ, এবং আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা আশা করি, আপনারা নিশ্চয়ই সেটা করবেন। এবং আপনাদের কাছ থেকে আমরা যেসব ফিডব্যাক পাই সেটা আমাদেরকে আমাদের কাজ করার ক্ষেত্রে আরও বেশি সাহায্য করে। আমরা আশা করব আপনারা আমাদেরকে ফিডব্যাক দেবেন। এই আমার আপনাদের সঙ্গে কথা বলা। নমস্কার। ডিবেটের ব্যাপারটা যেটা ইলেকশন কমিশন করেছেন সেটাও আইন সংশোধন করেই করেছে। আমাদের এখানে যদি সেটা ইন্ট্রোডিউস করতে হয় তাহলে আমাদেরকেও আইন সংশোধন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্যান্ডিডেটদের সিকিউরিটি এবং ক্যাম্পেইন কথা বলেছিলাম, প্রস্তাবকের সিকিউরিটি। ক্যান্ডিডেটদের সিকিউরিটির ব্যাপারে আমরা প্রশাসনকে বলেছি যে প্রথমত ক্যান্ডিডেটরা যাতে, যারা ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস ওনারা যাতে অবাধে প্রথম নমিনেশন জমা দিতে পারেন সে ব্যাপারে যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা থাকবে। আর ক্যান্ডিডেটরা যারা মনে করবেন যে আমরা অসুরক্ষিত মনে করছি, আমাদের সিকিউরিটি প্রয়োজন, ওনারা যথারীতি রিটার্নিং অফিসারের কাছে লিখবেন, লিখলে পরে যেটা ব্যবস্থাপনা সম্ভব সেটা করে দেওয়া হবে। আমরা বিগত কয়েকটি নির্বাচনে দেখলাম ক্যান্ডিডেটের বাড়ি করে হামলা হচ্ছে, সেটা অনেক বছর ধরেই হচ্ছে, যেহেতু এই সময়ের মধ্যে এগুলো সরাসরি কমপ্লেন ছিল। এগুলো কমিশন কিভাবে দেখবে? যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো কথা বলে লাভ নেই, কিন্তু এবারের ক্ষেত্রে আশঙ্কা করছেন, ঠিক আছে, এবারে আপনাদের অতীতের অভিজ্ঞতা দিয়ে হয়তো আপনারা বলছেন। আমরা এবার আমাদের সঙ্গে আরক্ষা দপ্তরের প্রতিনিধিও রয়েছেন, আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের কোনো ঘটনা না হয়। জমায়েতের ক্ষেত্রে মানে গ্যাদারিং, পলিটিক্যাল গ্যাদারিং এর ক্ষেত্রে বা নমিনেশন সাবমিশনের ক্ষেত্রেও যে একটা মিছিল ইত্যাদি হয়, এই সংক্রান্ত ক্ষেত্রে কি কোনো ধরনের বিধিনিষেধ? হ্যাঁ, বিধিনিষেধ রয়েছে। কোভিডের গাইডলাইন অনুযায়ী বিধিনিষেধ আছে। সেখানে প্রথমত মিটিং করার যে জায়গাগুলো হবে সেগুলো আমাদের জেলা শাসক যারা আছেন ওনারা নির্ধারিত করবেন কোথায় কোথায় মিটিং হওয়া সম্ভব, এবং যারা মিটিং করতে চান ওনারা যথারীতি অনুমতি নেবেন যে মিটিং করতে চান কবে, কখন, কোথায়। এবং জেলা প্রশাসন ইনক্লুডিং আরক্ষা দপ্তর দেখবে যাতে কোভিড গাইডলাইনে যে নির্দেশ দেওয়া আছে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং এবং অন্যান্য যে প্যারামিটার্সগুলো দেওয়া আছে সেগুলো যাতে মানে সঠিকভাবে পালন করে।